বিশ্বের বিভিন্ন দেশে আমরা যখন বাংলাদেশের গৌরবের কথা বলি, বাংলাদেশের পরিচিতির কথা বলি, এনজিওর কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে। কিছু কিছু এনজিও যেমন বিদেশেও একটা বড় ধরনের প্রভাব বা পরিচিতি বিস্তার করেছে। বাংলাদেশে যেসব এনজিও রয়েছে সেখানে কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে ওনারা সহযোগিতা করেন। অর্থাৎ এনজিও সেক্টর আপনারা যারা কাজ করছেন, আপনাদের সম্মিলিত একটা বড় অর্জন রয়েছে। ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের এনজিও আছে, বাট প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটা গৌরবোজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই এনজিওর গুরুত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করেন বলেই আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধিভুক্ত এনজিও বিষয়গুলোতে তিনি কিন্তু তার আস্থাভাজনের একজনকে দায়িত্ব দিয়েছেন এবং আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন যে কোনো বিষয়ে যেন আমরা বিভিন্ন এনজিওর সাথে কথাবার্তা বলি, সলা পরামর্শ করি, আপনাদের যে মতামত রয়েছে তার আলোকেই অ্যাটলিস্ট ইমপ্লিমেন্টেশন বা যে কোনো পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করি। আজকে আমি এখানে আসার সময় যতটুকু জ্ঞান নিয়ে এসেছিলাম, যাওয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট পরিবেশ সংরক্ষণ কিংবা বৃক্ষরোপণের ক্ষেত্রে অনেক বেশি ঋদ্ধ হয়ে অনেক বেশি তথ্য ধারণ করে যাচ্ছি, সেটা আপনাদের কথার উপর ভিত্তি করি। সো এই নলেজটা তো একটা গভর্নমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা গভর্নমেন্টের দায়িত্ব কি? মূলত পলিসি ফ্যাসিলিটেট করা। আমাদের একটা ভিশন আছে, আমরা আজ থেকে 5 বছর পরে কোথায় যেতে চাই, 10 বছর 20 বছর পরে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই, শর্ট টার্ম মিড টার্মে কি করতে চাই, 6 মাসের ভিতর 2 বছরের ভিতর একটি নির্বাচিত সরকার হিসেবে সেই ভিশনটুকু আমাদের আছে এবং সেটাই কিন্তু আমরা আমাদের ম্যানিফেস্টোতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেভাবে তুলে ধরেছি। আপনারা যদি দেখেন নির্বাচনী পথযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষক কার্ড, আমরা দেখেছি ফ্যামিলি কার্ডের কথা, নারী ক্ষমতায়নের জন্য বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবদের জন্য আলাদা রকমের সম্মানের ব্যবস্থা করা, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত আমাদের যে ঋণ সহায়তা সেটির আলোকে ব্যাংকিং সুবিধা দেওয়া। এই প্রতিটা বিষয়ে কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর 3 মাসের ভিতরে বাস্তবায়ন করা শুরু করেছেন। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রি পাইলট করা হয়েছে, পাইলট করা হয়েছে, সামনের দিনগুলোতে ফেজ 1, 2, 3 আকারে ইনশাল্লাহ সারা দেশব্যাপী বাস্তবায়ন করা হবে। তবে এই প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রেই গভর্নমেন্ট ইন আইসোলেশন করতে পারে না। সরকার উদ্যোগ গ্রহণ করবে, সরকার আমাদের এন্ড ডেস্টিনেশনটা ঠিক করবে, কিন্তু সেখানে আমরা কীভাবে পৌঁছাবো সেক্ষেত্রে পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টর, এনজিও এবং সব স্টেক হোল্ডারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। যার কারণে আমরা চেষ্টা করছি যে কোনো পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিভাবে স্টেক হোল্ডার কনসালটেশন করতে পারি। আজকে এনজিও বিষয়ের গুরুত্ব আমরা এসেছি, এখানে মূলত আলোচনা হয়েছে পরিবেশ সংরক্ষণ বা টেকসই উন্নয়নের বিষয়ে। এই সরকারের আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে, আরো অনেক গুরুত্বপূর্ণ পলিসি রয়েছে। বিশেষভাবে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে এনজিওগুলোর যে ভূমিকা ঐতিহাসিকভাবে রয়েছে, এটা কিন্তু আমাদের যে কোনো সরকারি কার্যক্রমকে অনেক বেগবান করবে যখন আপনাদের সম্পৃক্ততা আমরা নিশ্চিত করতে পারবো। বর্তমান সরকারের অন্যতম প্রধান একটা অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের সবচেয়ে বড় যে দুটা ডেমোগ্রাফিক গ্রুপ রয়েছে, আমাদের প্রচুর তরুণ তরুণী রয়েছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের প্রচুর নারী রয়েছে, আমাদের পপুলেশন 50%-এর উপর উইমেন। এই তারুণ্যকে এবং নারীদেরকে প্রাধান্য দিয়ে আমরা কিভাবে কর্মসংস্থান তৈরি করতে পারি, কিভাবে একটা হলিস্টিক ইকোসিস্টেম তৈরি করতে পারি। বর্তমানে আমাদের এডুকেশন এবং এমপ্লয়মেন্টের মাঝে কোনো কানেক্টিভিটি নাই। আমরা মনে করি স্কিল এবং টেকনিক্যালিটি হচ্ছে সেই এডুকেশন এবং এমপ্লয়মেন্টকে ব্রিজ করার মেথড। সো আমরা কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আরো বেশি যোগ্যতা, দক্ষতা নির্ভর কার্যক্রম সৃষ্টি করতে পারি, কিভাবে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়াতে পারি। আপনাদের অনেক এনজিও আছে বিভিন্ন রকমের ট্রেনিং এর কাজ করছেন, সেখানে গভর্নমেন্ট আরেকটু কিভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে পারে, আপনারা কিভাবে গভর্নমেন্টের এন্ড গোলটাকে ফ্যাসিলিটেট করতে পারেন। এই দ্বিপাক্ষিক সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সামনের দিনে সেভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই যেখানে আমাদের শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা এই প্রত্যেকটার ভিতরে সমন্বয় থাকবে। আমরা একটা হলিস্টিক ইকোসিস্টেম গড়ে তুলবো। ফর ইনস্ট্যান্স অনেকেই আছে বাংলাদেশে যারা হয়তো একটা সার্টিফিকেট ডিগ্রির জন্য নিচ্ছেন, বাট প্রত্যেকের তো অনার্স মাস্টার্স করার আসলে প্রয়োজন নাই। এটি সরকারের বিনিয়োগ, সময়ের বিনিয়োগ, ব্যক্তিগত বিনিয়োগ, কিন্তু অনার্স পাস করার পরে দেখা যাচ্ছে তার চাকরি হচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে এমন একটা চাকরিতে শিখে ঢুকছেন যেখানে মেট্রিক পাস বা এসএসসি পাস করলেই হয়। তার মানে কি ইটস এ রং ইনভেস্টমেন্ট ফ্রম এভরি পার্সপেক্টিভ। আমরা সেই কালচারটা সবাই মিলে গড়ে তুলতে চাই যেখানে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করবো আমরা। আমাদের সবার যে এসএসসির পরে এইচএসসিতে যেতে হবে তা না, এইচএসসির পর সবাইকে অনার্স করতে হবে তাও না, আবার অনার্সের পরে মাস্টার্স করছে, মাস্টার্সের পর পিএইচডি করছে। অনেকেই আছে পিএইচডি করার পরও তাদের কর্মসংস্থান হচ্ছে না। তার মানে আমাদের কনসেপচুয়াল কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে একটা ডিগ্রি বা যে কোনো সার্টিফিকেটের মূল উদ্দেশ্য শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, এটা একটা ব্যবহারিক প্রয়োগ থাকতে হবে।
শিক্ষার মূল উদ্দেশ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা, একটা বাংলাদেশের ভালো নাগরিক হিসেবে আমাদের সততা, যোগ্যতা, মেধা, সৃজনশীলতার প্রয়োজন, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমরা গড়ে তুলতে চাই। এবং আমরা যখন বলবো যে শিক্ষার সাথে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে, দক্ষতা যোগ্যতার সম্পর্ক রয়েছে, তখন কিন্তু এটা ক্রস কাটিং, শুধু নির্দিষ্ট কোনো মিনিস্ট্রির বিষয় না। আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচির কথা বলছি, সেই বৃক্ষরোপণ করবার জন্য তো আমাদের লেবার ফোর্সের প্রয়োজন আছে, সেখানে তো সার্টেন কিছু স্কিলের প্রয়োজন আছে। বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশে কিন্তু শুধু ট্রি প্ল্যান্টেশনের জন্য যাচ্ছেন, কিন্তু তারাও কোনো ট্রেনিং পাচ্ছে না। আমরা যদি সেই ট্রেনিংটা দিয়ে পাঠাই, খুব ছোট্ট একটা ট্রেনিং, কয়েক ঘন্টা ট্রেনিং লাগবে বৃক্ষরোপণ জানার জন্য, বা সেই নলেজটা আমাদের জানা প্রয়োজন। তো আমরা যদি আমাদের টোটাল ইকোসিস্টেমটাকে সেভাবে ডেভেলপ করি যে সরকারের যে কোনো পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা স্টেক হোল্ডারদেরকে ইন্টিগ্রেট করবো, বেসরকারি খাত এবং এনজিওর মতামত দিব, যেখানে প্রয়োজন আপনাদেরকে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে এম্পাওয়ার করবো, তাহলে কিন্তু আমাদের এই পথযাত্রাটা অনেক বেশি সহজতর হবে। প্রিয় সুধীবৃন্দ, আমরা দেখেছি যে গতকালকে আমাদের নির্বাচিত সরকারের মেয়াদ না, কিন্তু নির্বাচন থেকে 3 মাস পূর্ণ হয়েছে। তো এই যে 3টা মাস হলো, তার মানে জনগণের বিশাল একটা প্রত্যাশার বোঝ রয়েছে আমার উপর। সেই প্রত্যাশাটা কি? সেই প্রত্যাশা হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যা কিছু গত 18 বছরে ছিল না, সেই জিনিসগুলো আবার ফেরত আসবে। মানুষের বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, এমন একটা বাংলাদেশ যেখানে সমালোচনা করার অধিকার থাকবে, যৌক্তিক এবং বাস্তবসম্মত যে কোনো সমালোচনা থাকবে। আমরা সবাই মিলে তো সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের ভিন্নতা থাকবে। আমরা আজকে যে এখানে আছি, এই রুমের ভিতরে সবাই যে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করার বিষয়টা তা না, হবেও না। কিন্তু যদি আমরা সবাই মনে করি বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, পরিবেশ সংরক্ষণ কিংবা টেকসই উন্নয়নের ক্ষেত্রে, বৃক্ষরোপণের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যদি সবাই মনে করি হ্যাঁ যেটা বাংলাদেশের জন্য ভালো, আমরা সবাই মিলে সেটা করবো, তাহলে কিন্তু আমাদের এই রাজনৈতিক আদর্শিক ভিন্নতা এখানে আর কোনো আমাদের গুরুত্ব তৈরি করবে না। বর্তমানে যে নির্বাচিত সরকার আছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমরা সেভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই, যেখানে আমরা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে, দেশের মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এক্ষেত্রে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা অংশীজনদের সাথে মত বিনিময় করতে চাই, যেখানে একসাথে কাজ করার সুযোগ আছে সে অপরচুনিটিগুলো এক্সপ্লোর করতে চাই, এবং সম্ভব হলে আমরা অবশ্যই একসাথে কাজ করব। আমরা বুঝি এখানে যারা রয়েছে সব এনজিওর পারফরমেন্স কিন্তু একরকম না, সবার সাইজও একরকম না। কেউ খুব ভালো করছেন, কারোর বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, কেউ হয়তো আরো খারাপ করছেন, কেউ অনেক বড়, কেউ মোটামুটি বড়, কেউ মাঝারি, কেউ ছোট। যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো ট্রেডে প্রত্যেকটা জায়গায় ভিন্নতা থাকবে। এই ভিন্নতাকে আমরা উপলব্ধি করি, এনজিও বিষয়ক গুরুর প্রতি আহ্বান থাকবে, যাদেরকে যেভাবে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে, কোনোভাবে প্রেরণা দেওয়া, কোনোভাবে প্রণোদনা দেওয়া, আমরা ইনশাল্লাহ সরকারের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের সবার সাথে থাকবো। আগামী বাংলাদেশ আমরা ইনশাল্লাহ একসাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলেই বিনির্মাণ করবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।